তাহলে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূমিরূপ বা ল্যান্ডফর্মস। এই ভূমিরূপ বা ল্যান্ডফর্মস যে টার্মটা, এই টার্মটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। কেমনভাবে পরিচিত না, আমরা ছোট ক্লাস থেকে এটা সম্পর্কে পড়ে আসছি, বিভিন্ন জায়গাতে এটা নাম শুনেছি। আজকে আমরা এটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা মোটামুটিভাবে ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপের শ্রেণীবিভাগ কী, তার ভেতরে যে ভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে ভূমিরূপ সম্পর্কে আলোচনাতে ঢোকার আগে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রাখি যে তোমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গাতে বেড়াতে গেছো বা নিচু ক্লাসে বইয়ে পড়েছো কি না। আমরা যদি দার্জিলিংয়ে বেড়াতে যাই, দার্জিলিংয়ে গেলে আমরা কি দেখতে পাবো, এখানে চারদিকে পাহাড় পর্বত রয়েছে, পাহাড়ি এলাকা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জায়গাতে যদি আমরা বেড়াতে যাই, এখানে আমরা দেখতে পাবো যে ভূমিভাগটা কিছুটা উঁচু নিচু, ঢেউ খেলানো, কোথাও ছোটোখাটো টিলা রয়েছে। আবার আমরা যদি কলকাতা, বর্ধমান এই সমস্ত জায়গাতে যদি বেড়াতে যাই, এখানে আমরা কি দেখতে পাবো না, এখানে দেখতে পাবো ভূমিরূপটা অত্যন্ত সমতল, অত্যন্ত দূর দূরান্ত পর্যন্ত আমরা দেখতে পাই। তাহলে এই যে ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস কি কি না, কোথাও আমরা গেলে দেখতে পেলাম কি পাহাড়, কোথাও গেলে আমরা দেখতে পেলাম উঁচু নিচু ঢেউ খেলানো সমতল ভূমি, উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি, আবার কোথাও আমরা দেখতে পেলাম প্রায় সমতল ভূমি। তাহলে এই যে ভূমি, বিভিন্ন জায়গাতে ভূমির অবস্থার বা ভূমির যে পরিবর্তনগুলো ঘটছে সেটাকেই আমরা এক কথায় বলতে পারি ভূমিরূপ। তাহলে ভূমিরূপ জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া হলো। তাহলে সংজ্ঞা আকারে বলা যাক, সংজ্ঞা আকারে আমরা যদি বলি ভূমিরূপ কাকে বলে, তাহলে কি বলা যেতে পারে। সংজ্ঞা আকারে বলতে গেলে তোমরা ভালোভাবে শুনবে সংজ্ঞাটা, যে ভূমির আকৃতি, গঠন, ঢাল, উচ্চতা, বন্ধুরতা ভিত্তিতে ভূপৃষ্ঠের যে পৃথক পৃথক চেহারা বা রূপ গড়ে ওঠে তাকে আমরা বলি ভূমিরূপ বা ল্যান্ডফর্মস। এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে ভূমিরূপের আলোচনাতে ঢোকার আগে আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই ভূমির বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন রকম অবস্থা, দার্জিলিংয়ে কেন পাহাড় হলো, বাঁকুড়া পুরুলিয়াতে কেন উঁচু নিচু হলো, বর্ধমানে কেন সমতল হলো, এই প্রশ্নটা আসতেই পারে। তাহলে এটা জানার আগে আমাদেরকে, তাহলে ভূমিরূপ জানার আগে জানতে হবে যে ভূমিরূপগুলো গঠন হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলছি ভূ গাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়া, এক কথায় কি বলবো না, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। এই ভূগাঠনিক প্রক্রিয়াকে যদি আমরা ভাগ করি, ব্রড অ্যাসপেক্টে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা কিন্তু ডিটেলস ভাগ নয়, পরে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব। ব্রড অ্যাসপেক্টে দুটো ভাগে ভাগ করতে পারি কি কি না, একটাকে আমরা বলছি এন্ডোজেনেটিক, একটাকে বলছি এক্সোজেনেটিক, অর্থাৎ বাংলাতে বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াটাকে আমরা বলছি এন্ডোজেনিক প্রসেসেস, আর বহির্জাতটাকে আমরা বলছি ইংরেজিতে এক্সোজেনিক প্রসেসেস। তাহলে একটা এন্ডোজেনিক, একটা এক্সোজেনিক কাকে বলা হয়, অন্তর্জাত। নামটা থেকে আমরা বুঝতে পারছি অন্তর্জাত, অন্তর্যুক্ত জাত, অন্তর বলতে ভেতরে, কোথায় ভেতরে না ভূ অভ্যন্তরের ভেতরে। পৃথিবীকে যদি আমরা তরমুজের মতো কেটে দিই তাহলে পৃথিবীর ভেতরে বিভিন্ন রকম স্তর দেখতে পাবো। এই পৃথিবীর ভেতরে যে প্রক্রিয়াগুলো ঘটছে তার ফলে ভূমিরূপের যে পরিবর্তনটা ঘটছে সেটাকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া। ভেতরে কি কি না, অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন রকম পরিচলন স্রোত আর বিভিন্ন রকম ব্যাপার আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভূমিরূপের পরিবর্তন ঘটছে। তাহলে ভূ অভ্যন্তর বা পৃথিবীর অভ্যন্তর ভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে সেগুলোকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া।
আর বহির্জাত বা এক্সোজেনেটিক প্রসেস কোনগুলো? না, এক্সোজেনেটিক প্রসেস হচ্ছে যেগুলো ভূপৃষ্ঠের বাইরে থেকে ক্রিয়াশীল। ভূপৃষ্ঠের বাইরে থেকে ক্রিয়াশীল কোনগুলো? না, বায়ু, নদী, হিমবাহ, বৃষ্টিপাত এটসেট্রা। তাহলে ভূপৃষ্ঠের বাইরে থেকে যে প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের ভাস্কর্য তৈরি করছে বা বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করছে, সেগুলোকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত বহির্জাত সম্পর্কে আমাদের একটা ধারণা এলো। এখন উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে কোনগুলো অন্তর্জাত প্রক্রিয়া, কোনগুলো বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া, তাহলে অভ্যন্তরে কি কি ঘটে থাকে? না, আমরা দেখছি ভূমিকম্প, আর কি হতে পারে? পাতের চলন, আর কি হতে পারে? অগ্নুদ্গম। আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি আছে সেগুলো তো আমরা দেখলাম। বায়ুর কাজ, নদীর কাজ, হিমবাহের কাজ, বৃষ্টিপাত, আবহবিকা ইত্যাদি ইত্যাদি প্রচুর রয়েছে। তাহলে এই সমস্ত অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হচ্ছে। এরপর ভূমিরূপকে যদি আমরা কতগুলো ভাগে ভাগ করি, তাহলে প্রধান ভাগগুলো কি কি পাবো, এরপরে নেক্সট পর্যায়ে আমরা ওই ভূমিরূপের ভাগগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এরপর ভূমিরূপের ভাগ। তাহলে ভূমিরূপের শ্রেণী বিভাগ করলে আমরা যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছি কি কি? না, প্রধান তিনটে শ্রেণী রয়েছে। এক নম্বরে হচ্ছে পর্বত, দু নম্বরে মালভূমি এবং 3 নম্বরে সমভূমি। এই 3 প্রকারের ভূমিরূপ আমরা দেখতে পাই। তাহলে এগুলোর ডিটেলস বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি পুরো ডিটেলস বর্ণনা এখানে করছি না। আজকে শুধুমাত্র যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্বত। তাহলে মালভূমি এবং সমভূমি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে পর্বত কাকে বলে? না, পর্বত আমরা তাকেই বলবো যার গড় উচ্চতা মোটামুটি ভাবে 1000 মিটারের বেশি হবে। 1000 মিটারের বেশি উচ্চতা কার সাপেক্ষে হবে? না, সমুদ্র সমতলের সাপেক্ষে। অর্থাৎ সমুদ্র সমতলের সাপেক্ষে 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত অঞ্চল জুড়ে গঠিত সেটাকে আমরা বলছি পর্বত। পর্বতের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে পর্বতের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল 6টা বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে উচ্চতা, আমি প্রথমেই যেটা বললাম 1000 মিটারের বেশি উঁচু, বিস্তার সুবিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে। আকৃতি কিরকম হবে? শঙ্কুর মতো। শঙ্কু কিরকম দেখতে হয়? এটাকে আমরা শঙ্কু বলি। তাহলে পাহাড় বা পর্বতের আকৃতিটা শঙ্কুর মতো হয়। ঢাল হয় খুব খাড়া, প্রায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ঢাল। শৃঙ্গ, সুউচ্চ শৃঙ্গ রয়েছে এবং গভীর গিরিখাত রয়েছে। আর কি রয়েছে? এর বন্ধুরতা অত্যন্ত বেশি এবং যার আপেক্ষিক উচ্চতা 700 মিটারের বেশি। এখানে আপেক্ষিক উচ্চতা কথাটাকে আমি ব্যবহার করেছি। আপেক্ষিক উচ্চতা কাকে বলা হয়? এই যে সবচেয়ে হাইয়েস্ট আর সবচেয়ে লোয়েস্ট ধরলাম, এটা ধরলাম 1500 মিটার, 1700 মিটার, আর এটা হচ্ছে 700 মিটার। তাহলে নিচ থেকে এই 700 থেকে 1500 যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা বলছি আপেক্ষিক উচ্চতা। মোটামুটি ভাবে 700 মিটারের বেশি থাকে। তাহলে এইগুলোই হলো পর্বতের প্রধান প্রধান বৈশিষ্ট্য। পর্বতের বৈশিষ্ট্যের পর পর্বতের মধ্যে কিছু রিলেটিভ টার্মস রয়েছে, যে টার্মগুলো পর্বত সম্পর্কে জানতে গেলে আগে আমাদের সেগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এরপর আমরা ওগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্বত জানার জন্য এই রিলেটেড টার্মসগুলো আমাদের জানতে হবে। কি কি? পাহাড়, এক নাম্বার হচ্ছে পাহাড়। পাহাড় আর পর্বত অনেক সময়তেই আমরা গুলিয়ে ফেলি।
দুটো জিনিসকে একই রকম ভাবে ইউজ করি, কিন্তু দুটো জিনিসের মধ্যে তফাৎ রয়েছে, যেটা আমাদের জানা দরকার। পাহাড় আমরা কাকে বলবো না, যার উচ্চতা মোটামুটি 300 থেকে 1000 মিটারের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো পাহাড়। যেমন শুশুনিয়া পাহাড়, অযোধ্যা পাহাড়, এগুলো হচ্ছে পাহাড়। আর পর্বত 1000 মিটারের বেশি বা উঁচু যখন হবে তখন সেটাকে আমরা বলবো পর্বত, যেমন হিমালয় পর্বত। তারপরে 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শৈলশিরা। শৈলশিরা কাকে বলবে না, একটা পর্বত বা পাহাড় যখন বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকবে সরল রেখার আকারে, তখন সেটাকে আমরা বলবো শৈলশিরা। যেমন হিমালয় পর্বতের মধ্যে শিবালিক হচ্ছে একটা শৈলশিরার উদাহরণ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পর্বতমালা বা পর্বত শ্রেণী। পর্বতমালা বা পর্বত শ্রেণী কাকে বলবো না, একই যুগে সৃষ্ট বিভিন্ন পর্বত যখন লম্বাভাবে প্রসারিত বা বিস্তৃতভাবে যখন অবস্থান করে তখন সেটাকে আমরা বলবো পর্বতমালা বা পর্বত শ্রেণী। এটা মনে রাখতে হবে, একই যুগে সৃষ্ট। উদাহরণ কি, হিমালয়। হিমালয়ের এখানে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো মোটামুটি একই যুগে সৃষ্ট। এরপর হচ্ছে পর্বত শৃঙ্খল। পর্বত শৃঙ্খলটা কি না, একটা অঞ্চলের মধ্যে অবস্থিত হবে কিন্তু বিভিন্ন যুগে সৃষ্ট একাধিক পর্বত যখন পরস্পরের সমান্তরালে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে তখন সেটাকে আমরা বলছি পর্বত শৃঙ্খল। তাহলে পর্বতমালা আর পর্বত শৃঙ্খলের মধ্যে আমরা পার্থক্যটা পেলাম। পর্বতমালা বা পর্বত শ্রেণীটা একই যুগে সৃষ্ট, পর্বত শৃঙ্খলটা বিভিন্ন যুগে। পর্বত শৃঙ্খলের উদাহরণ কি হবে, পর্বত শৃঙ্খলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মধ্য এশিয়ার কর্ডিলেরা যেটা রয়েছে সেটা পর্বত শৃঙ্খলের উদাহরণ। পর্বত শৃঙ্গ আমরা সবাই জানি যে একটা পাহাড়ের অনেকগুলো উঁচু পিক থাকে, কিসের মতো দেখতে হয়, সেটা মোচা বা শঙ্কু আকৃতির মতো, এটাকে আমরা বলছি পর্বত শৃঙ্গ। যেমন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হলো হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি কাকে বলবো না, একটা উঁচু অঞ্চল যেখান থেকে অনেকগুলো পর্বত বিভিন্ন দিকে বিস্তার লাভ করেছে সেটাকে আমরা বলবো পর্বত গ্রন্থি। যেমন ধরলাম এটা একটা উঁচু অঞ্চল, এখান থেকে বিভিন্ন দিকে লম্বা লম্বা লাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পর্বত, বিভিন্ন দিকে বিভিন্ন পর্বত বিস্তার লাভ করেছে, বা দেখে যেন মনে হবে সব পর্বতগুলো এসে এই উঁচু জায়গাটাতে মিলিত হয়েছে। যেমন দুটো পর্বত গ্রন্থির নাম আমরা পড়ে এসেছি, পামির গ্রন্থি এবং আর্মেনীয় গ্রন্থি। আরেকটা হচ্ছে পর্বত উপত্যকা। উপত্যকা আমরা কাকে বলবো, এই যে পাহাড় বা পর্বত যে এরকম ভাবে রয়েছে, এই পর্বতের নিচু যে অংশটা রয়েছে এই নিচু অংশগুলোকে আমরা বলছি উপত্যকা, আর এই উঁচু অংশগুলোকে আমরা বলছি পর্বত শৃঙ্গ। তাহলে পর্বত বা পাহাড় জানার আগে এই টার্মগুলো আমাদের জেনে রাখা দরকার। এরপর আমরা পাহাড় বা পর্বতের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করব। পর্বতের শ্রেণী বিভাগ কি কি রয়েছে, পর্বতের শ্রেণী বিভাগ। পর্বতকে আমরা 4টে প্রধান শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি সেগুলো, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বত। এই প্রত্যেকটা পর্বত সম্পর্কে এরপর আমরা ডিটেলসে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব ভঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য নিয়ে। ভঙ্গিল পর্বতের শ্রেণীবিভাগ এখানে দেখতে পাচ্ছি। ভঙ্গিল পর্বতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি না, নবীন ভঙ্গিল পর্বত এবং প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন বলতে নূতন, যেগুলো বয়সে খুব বেশি পুরনো নয় সেগুলোকে আমরা বলছি নবীন ভঙ্গিল পর্বত। আর নতুন বলতে কত বছর আগে, আজ থেকে প্রায় 5 থেকে 8 কোটি বছর আগে টারসিয়ারি যুগে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো প্রধানত সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা বলছি নবীন ভঙ্গিল পর্বত। যেমন আমাদের হিমালয়, আল্পস, রকি, আন্দিজ পর্বতমালা, এগুলো সবগুলোই নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। প্রাচীন ভঙ্গিল পর্বত আজ থেকে প্রায় 22 থেকে 60 কোটি বছর আগে বা 20 থেকে 60 কোটি বছর আগে যে সমস্ত প্যালিওজোইক এবং প্রি ক্যাম্ব্রিয়ান যুগে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোকে আমরা বলছি প্রাচীন ভঙ্গিল পর্বত। কি কি উদাহরণ, আমাদের আরাবল্লী, উরাল, অ্যাপেলেসিয়ান ইত্যাদি ইত্যাদি, এগুলো সব প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এরপর আমরা বৈশিষ্ট্যে চলে আসছি। ভঙ্গিল পর্বত, তাহলে প্রথমে আমরা ভঙ্গিল পর্বত টার্মটাকে যদি ভাঙি, কি হচ্ছে না, ভঙ্গিল। ভঙ্গিল কথাটার অর্থ হচ্ছে ভাঁজ থেকে এসেছে। ভঙ্গিল যে কথাটা আমরা দেখছি, ভঙ্গিলটা এসেছে ভঙ্গিল অর্থাৎ ভাঁজ,
অর্থাৎ এই পর্বতটা ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। সেজন্য এটার মধ্যে প্রচুর পরিমাণে ভাঁজ এবং চ্যুতি সৃষ্টি হয়েছে। তাহলে এই ভাঁজ এবং চ্যুতি ব্যাপারটা বোঝাতে গেলে প্রথমে আমাদের ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাপারে প্রথমে আসতে হবে। ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয় না, আমরা জানি, আমরা পড়ে এসেছি যে আমাদের সমগ্র পৃথিবী কতগুলো পাতের সমন্বয়ে গঠিত, কতগুলো বড় পাত রয়েছে, কতগুলো মাঝারি পাত রয়েছে, কতগুলো ছোট পাত রয়েছে। এই পাতগুলো ভূ অভ্যন্তরের অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে, যার উপর এই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে তার ফলে কি হচ্ছে না, দুটো পাত কখনো পরস্পরের কাছাকাছি আসছে, আবার দুটো পাত কখনো পরস্পরের দূরে চলে যাচ্ছে, একটা পাত আরেকটা পাত থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি আসছে তখন কি হবে, দুটো পাতের মধ্যে ধাক্কা লাগবে। তার ফলে যে পাতটা তুলনামূলকভাবে ভারী পাত, সেটা হালকা পাতের নিচে প্রবেশ করবে, এবং এই মধ্যবর্তী অঞ্চলে যদি কোনো অগভীর সমুদ্র থাকে তার পলিরাশি ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাবে এবং সৃষ্টি করবে ভঙ্গিল পর্বতের। তাহলে এই জন্য আমরা ভঙ্গিল পর্বতে প্রচুর পরিমাণে ভাঁজ এবং চ্যুতি দেখতে পাই। চ্যুতি কি করে না, ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন রকম ফাটল, এই দুদিক থেকে প্রেসারের ফলে এদিক থেকে এবং এদিক থেকে বিভিন্ন দিক থেকে প্রেসার পড়ে ভঙ্গিল পর্বতে, তার ফলে এখানে চ্যুতি দেখাই যায়। পাললিক শিলা, আমি ভঙ্গিল পর্বতের উৎপত্তির সময়তেই বলে দিলাম যে এটা কি হচ্ছে, অগভীর সমুদ্রের পলিরাশি ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে সৃষ্টি হচ্ছে। তাহলে সমুদ্রের নিচে কি ধরনের শিলা থাকে, পাললিক শিলা। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভঙ্গিল পর্বতেও রয়েছে পাললিক শিলা। আর পাললিক শিলা যেখানে রয়েছে সেখানেই থাকবে জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলে, জীবযুক্ত অশ্ব। অর্থাৎ পাললিক শিলা যখন সৃষ্টি হয় তখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ যখন প্রস্তরীভূত হয়, অর্থাৎ পাললিক শিলা এরকম স্তরে স্তরে সৃষ্টি হয়। তাহলে এই দুটো স্তরের মাঝে যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহাবশেষ যদি চাপা পড়ে তাহলে তার ছাপটা রয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি জীবাশ্ম। বিশালত্ব, এই ভঙ্গিল পর্বতগুলো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়, অর্থাৎ উচ্চতার দিক থেকেও এবং দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকেই প্রচুর অনেকটা অঞ্চল জুড়ে। যেমন হিমালয় উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে হিমালয় পর্বতটা কত বড়। ফিফথ পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের দুর্বল অংশ। দুর্বল অংশ কেন হবে, যেহেতু এটা পাত মধ্যবর্তী সীমানা, সীমানাবর্তী অঞ্চলে সৃষ্টি হচ্ছে, সেজন্য এই পাত সীমান্তবর্তী বা সীমানাবর্তী অঞ্চলগুলো হচ্ছে ভূপৃষ্ঠের দুর্বল অংশ, যেখানে প্রায়শই কি হয়, এই পাতগুলো নড়াচড়ার ফলে ভূমিকম্প বা অগ্নুৎগমের মতো ঘটনা ঘটে থাকে। আর নবীনত্ব কি, অন্য যে সমস্ত আরো যে পর্বতগুলো রয়েছে তাদের তুলনায় ভঙ্গিল পর্বতটা বয়সের দিক থেকে তুলনামূলকভাবে নবীন, সেজন্য এটাকে বলা হচ্ছে নবীনত্ব। আরেকটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করা হয়েছে। এরপর আমরা পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে আরো ডিটেলসে জানবো। একটু আগে আমি যদিও আলোচনা করেছি তবুও, তাহলে পাত সংস্থান তত্ত্বে কি বলা হচ্ছে যে আমাদের সমগ্র পৃথিবী অনেকগুলো পাতের সমন্বয়ে গঠিত। এখানে 8টা মতো বড় পাত রয়েছে, 20টা মতো মাঝারি পাত রয়েছে এবং অসংখ্য অগণিত ছোট ছোট পাত রয়েছে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি যে বিভিন্ন পাত নিয়ে কিভাবে সমগ্র পৃথিবীটা গঠিত হয়েছে। এই পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার মানে আমরা যদি পৃথিবীর অভ্যন্তর ভাগে যাই তাহলে এরকম ভাবে অনেকগুলো স্তর পাবো। সেই স্তরের একটা স্তর হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই স্তরগুলো কি কি, স্তরগুলো নিয়ে আমি পরে আলোচনা করব অন্য ভিডিওতে। আজকে জানার জন্য এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে ভাসমান অবস্থায় পাতগুলো রয়েছে এগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, যার ফলে ভাসমান অবস্থায় রয়েছে। তার ফলে কি হয় না, দুটো পাত কখনো পরস্পরের দিকে আসে, আবার কখনো দুটো পাত পরস্পর থেকে দূরে চলে যায়। আবার এরকমও হতে পারে যে দুটো পাত পরস্পরের গা ঘেঁষে একদিক থেকে আরেক দিকে চলে যায়। এই দুটো পাত যেখানে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলছি পাত সীমান্ত। তাহলে ভঙ্গিল পর্বতের উৎপত্তির ক্ষেত্রে আমাদের এই ক্যাটাগরির পাতটা দরকার। এটাকে আমরা বলছি কি না, যেহেতু দুটো পাত পরস্পরের দিকে আসছে সেটাকে আমরা বলছি অভিসারী পাত সীমান্ত। দুটো পাত যখন দূরে সরে যাচ্ছে প্রতিসারী পাত সীমান্ত। একটা আরেকটার গা ঘেঁষে যখন চলে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি নিরপেক্ষ পাত সীমান্ত।
তাহলে আমরা অভিসারী পাত সীমান্ত নিয়ে আলোচনা করব। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চল উদাহরণ হিসেবে যদি আমরা দিই, যে হিমালয় পর্বতের উৎপত্তি যখন ঘটেছিল টারসিয়ারি যুগে, তখন কি ঘটনা ঘটেছিল? একদিকে ছিল ভারতীয় পাত, আরেকদিকে ছিল ইউরেশীয় পাত, অর্থাৎ ইউরোপ ও এশিয়া দুটো মিলিয়ে। তাহলে এই যে ভারতীয় পাতটা তুলনামূলকভাবে ভারী পাত, ইউরেশীয় পাতটা ছিল তুলনামূলকভাবে হালকা। দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। এটা গেল 1 নাম্বার স্টেজ। 2 নাম্বার স্টেজে কি ঘটবে? যখন দুটো পাত পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটবে, যেহেতু এটা ভারতীয় পাতটা ভারী পাত, সেজন্য ভারতীয় পাতটা তলাতে ঢুকে যাবে। কার? না ইউরেশীয় পাতের। আর এই দুটোর মাঝে ছিল অগভীর সমুদ্র, যেটাকে আমরা বলছি টেথিস সমুদ্র। তখন এই অগভীর টেথিস সমুদ্রের যে বালি বা পলি ছিল, সেগুলো আস্তে আস্তে ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যায় এবং ধাপে ধাপে সৃষ্টি করে হিমালয় পর্বতে। এইভাবেই আমাদের ভূমির পর্বত সৃষ্টি হয়। একটা সহজ উদাহরণ দিয়ে বলছি, তোমাদের কাছে যদি পড়ার টেবিল বা বেঞ্চ থাকে, তাহলে তার উপর তোমরা রুমাল বা খবরের কাগজ রেখে দু সাইড থেকে যদি হাতে করে চাপ দাও, তাহলে দেখো ওই রুমালটা বা মাঝখানে যে খবরের কাগজটা রয়েছে রেখেছো, তার মাঝখানটা আস্তে আস্তে ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ ভাঁজের সৃষ্টি হচ্ছে। এবং ভঙ্গিল পর্বত ঠিক এরকমভাবে সৃষ্টি হয়। দুদিক থেকে যখন চাপ বা প্রেসার পড়ে, তার ফলে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে।